বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব চক্রফটর ইতিহাস আর সব ধ্যানের মাহাত্ম্য কি। আমাদের একটু বলেন চক্রফটর ইতিহাসটা। বন্দে কিভাবে পুরুষোত্তম। এটা সকলকে আমার আনন্দিত জয়গুরু। এই যে চক্রফটটা হচ্ছে আমাদের তো ধ্যানের একটা অপরিহার্য অঙ্গ। হ্যাঁ, দীক্ষার সময় এটা দেয়া হয়। দেয়া হয়। আর এটার ইতিহাস সম্বন্ধে আমাদের শ্রদ্ধেয় শৈলেন ভট্টাচার্যদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন এই চক্রফট সম্বন্ধে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তখন জিজ্ঞেস করায় সঙ্গে সঙ্গে বলছেন, ওই যে এক যে ছিল ভূতের রাজা, ওই রাজাই শুরু করলো। ওই ভূতের রাজা বলতে শ্রী শ্রী ঠাকুর জাদু সম্রাট পিসি সরকার ওনাকে ভূতের রাজা বলতেন। ভূতের রাজা বলার কারণ হচ্ছে উনি পাবনা আশ্রমে গিয়েছিলেন, ওখানে ওই ভূতের রাজার অভিনয় করে জাদু দেখিয়েছিলেন, সেই জন্য ওনাকে খুব আদর করে শ্রী শ্রী ঠাকুর ওনাকে ভূতের রাজা বলতেন আর কি, যে জাদু দেখেছে সেই থেকে। তার আগে কিন্তু এই চক্রফট ধ্যানের কোনো ছিল না। তা একবার এই পিসি সরকার জাদু সম্রাট তিনি গেছেন পাবনা আশ্রমে, ওখানে অনেক জাদু দেখাচ্ছেন। জাদু দেখানোর পরে শ্রী শ্রী ঠাকুরের সাথে কথা হচ্ছেন। কথা হওয়ার সাথে সাথে যখন বললেন যে লাইটের রিফ্লেকশনে, এই যে আলোর প্রতিফলনে যে মানুষের কিভাবে কনসেন্ট্রেশন মনোসংযোগ এটা করা যায়, এইসব নিয়ে কথা হচ্ছিল। তখন তিনি এই ধরনের একটা যান্ত্রিক মানে মেকানিক্যাল পুশ যে হয় তার জন্য তিনি বলছেন যে শাস্ত্রে এরকম একটা যন্ত্রের কথা আছে, ওই রকম একটা গোলাকার যন্ত্র, তাতে ধ্যান করলে মনোসংযোগ হয়। আর সঙ্গে সঙ্গে আশ্রমে যেসব ছেলেপিলেরা ছিল শ্রী ঠাকুর বলছেন তারাও পিসি সরকার চেপে ধরলো, হ্যাঁ হ্যাঁ এরকম একটা করলে ভালো হয়। তা যখন এইটা করতে শুরু করলেন তখন শ্রী শ্রী ঠাকুর কিন্তু এই আইডিয়াটা দিলেন। আর এই যে আইডিয়াটা আমি একটা বলছি যে শ্রী শ্রী ঠাকুর এক্স্যাক্ট যে কথাটা বললেন সেই কথাটা আলোচনা প্রসঙ্গ থেকে ইয়েতে বলছি। এটা দীপরক্ষীর ষষ্ঠ খণ্ডে আছে, দীপরক্ষীর ষষ্ঠ। শ্রী শ্রী ঠাকুর বলছেন এটা আমি আগে করিনি, পরে হয়েছে। পিসি সরকার যখন আশ্রমে গেল, পাবনা আশ্রমে গেল, তখন তার সাথে কথায় কথায় লাইট রিফ্লেকশনের অর্থাৎ আলোর প্রতিফলনের কথা উঠল। সে বলল শাস্ত্রে এরকম যন্ত্রের কথা আছে, ওই রকম গোলাকার একটা যন্ত্রের মধ্য যদি মনোসংযোগ করা যায় তাতে একটা মেকানিক্যাল পুশ অর্থাৎ যান্ত্রিক প্রযোজনা মতন হয়, আর তাতে ব্রেন পাওয়ার বাড়ে, মানে মস্তিষ্কের শক্তিটা বেড়ে যায়। আর এই কথা বলার সাথে সাথে ছেলেপিলেরা খুব আগ্রহ নিয়ে আসে। তখন আমি সাদা কালো করে এই ষোড়শ দল চক্রের আইডিয়া দিলাম। শ্রী শ্রী ঠাকুর তখন এই যে ষোড়শ দল চক্র, যে একটা সাদা একটা কালো, এই আইডিয়াটা তিনি কিন্তু তখন দিলেন। পরে শ্রী শ্রী ঠাকুর আবার কেষ্টদাকে বললেন। পরে কেষ্টদা তন্ত্র থেকে খুঁজে বের করলো এরকম একটা যন্ত্রের কথা সেখানে আছে, তার নাম হচ্ছে মহালক্ষ্মী যন্ত্র। আর এই সময় থেকেই এটা চলে আসছে যে আমাদের এই চক্রফট ধ্যানের কথা বলা হচ্ছে। মহালক্ষ্মী যন্ত্র বলা হয়। হ্যাঁ, চক্রফটটা, হ্যাঁ চক্রফটটাকে না, এই তন্ত্র শাস্ত্রদা তন্ত্র খুঁজে বের করলেন এইরকম একটা যন্ত্র, ওইটার নাম, হ্যাঁ ওই যন্ত্রটার নাম আছে মহালক্ষ্মী যন্ত্র। আর এটাকে শ্রী শ্রী ঠাকুর এইভাবে
ষোড়শ দল চক্রের যে সাদা কালো যে সাদা কালো, হ্যাঁ, চক্রফটক, চক্রপটটা আছে। তার মধ্যে যে শ্রী শ্রী ঠাকুরের ঠাকুরের যে ফটো। এই ফটো, এইটা দিয়ে বসালেন আর কি, হুম। এইভাবে শুরু করলেন। হুম। আর এই আইডিয়াটা পিসি সরকার। পিসি সরকার বললেন এবং শ্রী শ্রী ঠাকুর এই জিনিসটাকে আইডিয়াটাকে বললেন। পিসি সরকার ওই লাইটের রিফ্লেকশন নিয়ে কিভাবে যে মানে মনোসংযোগ হয় আর একটা মেকানিক্যাল পুশ হয়, ব্রেনের স্মৃতি শক্তিটা বেড়ে যায়, এইটা বললেন। মানে আলোর মধ্যেও কি ওই চক্র ফটোটাকে আমরা যদি ধ্যান করি সেটা আমাদের মনটাকে ইয়ে করে হ্যাঁ, মনটাকে সেটা সংযোগ, হ্যাঁ। মানে অনেক সময় কি আমরা একটা জায়গায় মনোসংযোগ করাটা তার হচ্ছে একটা বড় বিষয় হ্যাঁ, থাকে না। যদি আমরা নিরাকার কোনো ঈশ্বরে, নিরাকারে আমরা মনোসংযোগ করতে পারি না, সাকারই একটা হুম। মনোসংযোগ করা যায়। একটা যেমন অনেকে ধ্যান করা একটা কোনো বিন্দুতে ধ্যান করা, হুম। এটা হয়ে যায় কি শ্রী শ্রী ঠাকুর বলছেন একটা ফিক্সেশন হয়ে যায়, মনোসংযোগ হয়, হুম। কিন্তু ওটা মেডিটেশন হয় না। মেডিটেশন কিন্তু ওটা আলাদা, যে সেই জিনিসটা ভাবা। হুম। তার ফলে এই যে ষোড়শতল চক্র, তার মাঝে শ্রী শ্রী ঠাকুরের যে এই মূর্তিটা, বিশেষ মূর্তিটা, এটাকে রাখা হয়েছে। এইখান থেকে শুরু হলো কিন্তু আমাদের এই চক্রফটের পটর ধ্যান ইতিহাস, এখান থেকে শুরু হলো। আর এটা পিসি সরকার এবং শ্রী 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 ঠাকুরই আইডিয়াটা দিয়েছিলেন। পিসি সরকার বলায় সবসময় শ্রী শ্রী ঠাকুর কি করেছেন, কোনো ভক্তরা কোনো প্রয়োজনের তাগিদে কিছু বলে তখনই তো সেই সব আইডিয়াগুলো দিয়েছেন। এই যে এত বাণী, এত ছড়া, এই যে দিয়ে গেছেন, মানুষের প্রয়োজন যখন যেটা মনে হয়েছে তখন সেটা স্বতঃস্ফূর্তভাবে তিনি কিন্তু এই যে বিশাল যে সৎসঙ্গ আশ্রম কোনো পরিকল্পনা করে আগে থেকে কিছু করেননি, সব সময় কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যখন যেটা করার প্রয়োজন সেইটা করতে গিয়েই কিন্তু এই এত বড় সৎসঙ্গের সৎসঙ্গটাও বেশ, গড়ে নামটাও উঠেছে। ভালো, এইভাবেই সৎসঙ্গ। হয়েছে সৎসঙ্গে, তিনি এই নামকরণটাও করেছেন। আর এটাই হচ্ছে মানে যে চক্রফটের ইতিহাস। আর এই চক্রফটের ধ্যানে আমি বাস্তবভাবেও দেখেছি মনোসংযোগ তাড়াতাড়ি হয়ে যায়, এবং অনেকের মধ্যেও আমি দেখেছি এই চক্রফট ধ্যান করার ফলে তাদের মনোসংযোগ বেড়ে গেছে। অনেক ছেলেপিলে পড়াশোনার সময়, বিশেষ করে ছেলেমেয়েদের পড়াশোনার সময় যারা মনোসংযোগ করতে পারতো না, চঞ্চল মস্তিষ্ক, তারা এই চক্রফট ধ্যান করে মন অনেকজনের শান্ত হয়ে গেছে, কনসেন্ট্রেশন দিতে পারে। এরকম উদাহরণ আমার অজস্র আছে, যে আমি যেগুলোকে জানি, যে তারা আগে মনোযোগ দিতে পারতো না পড়াশোনায়, মানে একটা পড়তে গেলে, ইতিহাস পড়তে গেলে ভূগোলের কথা চিন্তা, ভূগোল পড়তে গেলে অঙ্ক চিন্তা, অঙ্ক পড়তে গেলে বিজ্ঞানের চিন্তা, এরকম একটা চলে আসে। আর এই চক্রফট ধ্যান করার পরে তারা বলছেন যে তাদের কথায় যে এই জিনিসগুলো আর হয় না, কন্ট্রোল হয়েছে, এইভাবে করতে করতে কন্ট্রোল হয়। আর আমরা আর একটা যে প্রশ্ন ছিল সব হ্যাঁ, ধ্যানের সব কথা, ধ্যান। সবাসন, এটা সবাসন যেটা সব ধ্যানের কথা যে বলছেন, শ্রী শ্রী ঠাকুর বলছেন সবাসন আমিও করতাম, তিনিও করতেন। এতে কি হয়, শরীরটা শুদ্ধ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আমরা যে ক্লান্ত হয়ে যাই দিনে, সেই জন্য অন্তত 3-4 বার সব ধ্যানের কথা বলছেন। কেন, যে আমরা কিছুক্ষণ কাজ করার পরে টায়ার্ড হয়ে যাই, কিন্তু এই সব ধ্যান করলে কি হয়, শরীরটা একবার ঠান্ডা হয়ে যায়, টায়ার্ডনেসটা কেটে যায়। এবং এই 5 মিনিটে, ওই তো 3-4 মিনিটের ধ্যান, এই 5 মিনিটে 5 ঘন্টার যেন বিশ্রাম হয়ে যায় নিয়মিত এটা করলে আর কি। আর আরেকটা যে জিনিস, সবচেয়ে বড় জিনিস, যেটা এই সব ধ্যান নিয়মিত করলে শ্রী শ্রী ঠাকুর বলছেন সহজে হার্ট ফেল হতে দেয় না। সেই জন্য হয়তো এটা দেখাও যাবে যে বাস্তবিক যেটা হয়, সৎসঙ্গী যারা, তাদের মধ্যে কিন্তু যদি দেখা যায় যে হার্ট ফেল করে মারা গেছে এরকমের সংখ্যা কিন্তু অনেক কম। আমি তো জানিই না যে সৎসঙ্গীদের যারা একটু ইয়ে করেন তাদের হার্ট ফেল হয়েছে। হ্যাঁ, কিছু প্রবলেম থাকতে পারে, কিন্তু হঠাৎ হার্ট ফেল হয়েছে, এই জিনিসটা আমাদের মধ্যে আমার অন্তত জানা নেই। অনেকজনের জানা আছে যে হার্ট ফেল হয়েছে, কিন্তু এই সৎসঙ্গে যারা এই ধ্যান করেন, একটু যারা ইয়েতে করেন, তাদের কিন্তু হার্ট ফেলের জিনিসটা আমি কিন্তু দেখি না। এটা হচ্ছে
সব ধ্যানের একটা বড় মাহাত্ম, এই যে ধ্যান করা, নাম ধ্যানের মাহাত্ম সেটাই। আর এটা আমরা যদি ধ্যান করার সময় যদি চক্রফট কি আমাদের নিতেই হবে, না শুধু ঠাকুরের মুখটা যদি মনে করে আমরা ধ্যানে বসি তাহলে কি আমাদের মনোযোগ আসবে না? হ্যাঁ, সেটা আসবে কি আসবে না, অনেকেই তো ধ্যান করেন এই চক্রফটটা নেই, কিন্তু আমাদের যেহেতু নিয়ম। এই চক্রফটটা দেয়া হয়েছে, এই চক্রফটটা দেওয়ার পিছনেও তো একটা বড় কারণ আছে। এটা না নিলে কি হবে আমি জানি না, কিন্তু যেহেতু দেয়া হয়েছে, চক্রফটটা দেয়া হচ্ছে দীক্ষার সময় ধ্যান করার জন্য, তা এর একটা তো বড় মাহাত্ম্য এটা তো আছেই। সেই জন্য চক্রফট নিয়ে ধ্যান করাটাই আমার মনে হয় সবচেয়ে ভালো, কারণ সেই চক্রফটটাই তো দেয়া হচ্ছে, অন্য ফটো তো দেয়া হয় না। ধ্যানের জন্য তো চক্রফটই দেয়া হচ্ছে, কেন চক্রফটো দেয়া হলো অন্য ফটো না দিয়ে? আর ওটা এই যে আমরা দেখাই না, করার পর আবার উল্টে রেখে দিই। হ্যাঁ, করার চক্রফটো ওটা কাউকে দেখানো হয় না, ওটা করার পরে আমরা উল্টে রেখে দিই। এটা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এটা সম্বন্ধে কি বলেছেন, এটা এই পর্যন্ত আমি কিন্তু এখনো পাইনি। শ্রী ঠাকুর তো সমস্ত কথাই বলেছেন, এত তার লেখা আছে। এটা কেন উল্টে রাখা হয় এটা আমি এখনো পাইনি। তবে এই যে সিস্টেম উল্টে রাখার, যেটা আমার মনে হয় আমরা যেটা গোপন করি সেটাই কিন্তু আমাদের অন্তরে কিন্তু বেড়ে যায়। আর আমরা আমাদের খুব প্রিয় জিনিস যেটা গোপন রহস্য, আমার মনে হয় যেন এটা ওই রহস্যটা রাখার জন্য। আর সব সময় যদি একটা ওপেনলি পাবলিকলি দেখানো হয় এটা, তাহলে তার মধ্যে আমার মনে হয় না যেন অতটা হয়তো পবিত্রতা থাকে না, নর্মালি আমরা নিয়ে নিই। আর বিশেষ করে ওটা ধ্যান করার সময় ওটা করা হয়, তার আরও একটা কারণ হতে পারে। আমি এটা বাস্তব একটা ঘটনা বলছি। একবার এক দাদা দীক্ষা নিতে গেছেন, উনি আগের ঠাকুর মানতেন না, যা কোনো ইয়েতে দীক্ষা নিতে বসেছেন। তা ওই চক্র ফটোটা যখনই ওনার সামনে রেখেছেন উনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। ওটা দেখে উনি সহ্য করতে পারেননি, উনি পারেননি এটা সহ্য করতে, যাক কোনো কারণেই এটা হয়েছে। তা আমাকে ওই ঋত্বিক দাদা বলেছিলেন ওই যে চক্র ফটোর যে তেজ, যে জ্যোতি, সেটা ও নিতে পারেনি, সহ্য করতে পারেনি। তবে ও দীক্ষা দেওয়ার পর ধীরে ধীরে করতে করতে ওটা ঠিক হয়ে যাবে, ওটা ও পারবে। এটা হতে পারে যে সবাইকে না দেখানোর কারণ, ওপেনলি না রাখার কারণ এটাও হতে পারে যে ওই যে জ্যোতি ওটা সবাই সহ্য করতে পারবেন না, এটাও হতে পারে। মানে এই ঘটনাটা আমি জানি, সেই জন্য বললাম যে চক্রফটোর সামনে আসার সাথে সাথে সে কিন্তু পড়ে গেছে এবং মানে বসেই ছিল, বসে অজ্ঞান হয়ে গেছে সেন্স। পরবর্তীকালে আবার নাম করে ঠিক হয়ে গেছে এবং পরবর্তীকালে তিনি বলছেন যে ওইটা দেখার পরেই ওনার মাথায় কি একটা যেন হয়ে গেছে, মানে উনি বুঝতে পারছেন না যে কি হয়েছে। তারপর পরবর্তীকালে এটা ঠিক হয়ে গেছে, দীক্ষা নিয়েছেন, পরবর্তীকালে ঠিক হয়েছে। হতে পারে যে এটা হঠাৎ কেউ দেখলে ওটা সামনে সামনে হয়ে যেতে পারে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? না। জয়গুরু, আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম এই চক্রফটোর ইতিহাস আর সব ধ্যানের মাহাত্ম্য। এটা এই যে ধ্যান, সত্যি আমরা যখন সারাদিন যখন কাজ করি না, তখন এটা তো আমি নিজে মানে আমার নিজের দিয়ে আমি বলছি, একটুখানি যদি আমরা তখন একটু সোজা হয়ে সব ধ্যানটা যদি করে নিই না, আমার মনে হয় অনেকক্ষণ ধরে আমি তখন না তারপরে আবার খুব কাজ করতে পারি। এটা করলে আমার পিঠ কোমর তো আমার ব্যথা, এটা করলে আমি দেখি অনেকক্ষণ কাজ করতে পারি। তা আমরা ঠাকুর আমাদের মঙ্গলের জন্যই, আমাদের ভালোর জন্যই সব কিছু করে গেছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।